অ্যালগরিদম পড়েছিলাম। এরপরে আছে হচ্ছে পলিগন ক্লিপিং। কিন্তু অ্যালগরিদম আসলে ফিজিক্যালি ক্লাসে ছাড়া অনলাইনে একটু বোর্ড ছাড়া লিখে ছাড়া বোঝানো তো টাফ। এই জন্য কিছু থিওরি টপিকস আছে আমাদের, এই থিওরি টপিকসগুলো আর কি অনলাইনে পড়িয়ে ভাবছি যতটুকু আগে রাখা যায়। আজকে কয়েকটা থিওরি টপিকস পড়াবো আর কি। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আমি স্লাইড রেখে দিয়েছি, একটু ওপেন করি। তো এই টপিকসটা হচ্ছে কম্পিউটার অ্যানিমেশন। এটা মোটামুটি থিওরিটিক্যাল জিনিস আর কি, জাস্ট কাকে বলে, কিভাবে কাজ করে এবং কিছু ক্লাসিফিকেশন আছে, এইগুলো আমাদের জানলেই হবে। আমি ফুল স্ক্রিন করে নিই। তো অ্যানিমেশন জিনিসটা হচ্ছে যে কম্পিউটার গ্রাফিক্স ইউজ করে আমরা যে অ্যানিমেটেড ভিডিও তৈরি করি, বিভিন্ন ইমেজের সমন্বয়, বিভিন্ন আমাদের স্কেচের সমন্বয়, এই জিনিসটাকে কম্পিউটার অ্যানিমেশন বলা হচ্ছে। বলছে কম্পিউটার অ্যানিমেশন ইজ দ্য প্রসেস ইউজড ফর জেনারেটিং অ্যানিমেটেড ইমেজ ইউজিং কম্পিউটার গ্রাফিক্স। আচ্ছা, তো এখানে দুইটা ক্যাটাগরি বলতেছে আমাদের অ্যানিমেশনের। একটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড এবং আরেকটা কম্পিউটার জেনারেটেড। কম্পিউটার অ্যাসিস্টেড মিনস হচ্ছে কম্পিউটারের সহায়তা নিয়ে, এখানে মানুষের একটা বড় অবদান থাকবে এবং কম্পিউটারের কিছুটা সহায়তা থাকবে, এটাকে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলতেছে। এবং কম্পিউটার জেনারেটেড মানে হচ্ছে পুরোটাই কম্পিউটারের উপরে বেস করে যে অ্যানিমেশন তৈরি করা হয়, তাকে কম্পিউটার জেনারেটেড বলতেছে। এরপরে অ্যানিমেশনের টেকনিক আছে বেশ কিছু, এটাকে ক্লাসিফিকেশনও বলা যায়, যে কয়েকটা উপায়ে অ্যানিমেশন তৈরি করা যায়। এগুলো হচ্ছে ফার্স্টে ট্রেডিশনাল অ্যানিমেশন, সেকেন্ড হচ্ছে কে ফ্রেমিং, ই ফ্রেমিং, প্রসিডিউরাল, বিহেভিওরাল, পারফরম্যান্স বেসড এবং ফিজিক্যালি বেসড। এগুলো আমাদের অ্যানিমেশনের জন্য টেকনিক। আমি প্রত্যেকটা টেকনিক সম্পর্কে একটু বিস্তারিত বলতেছি। ফার্স্টে হচ্ছে ট্রেডিশনাল অ্যানিমেশন। ট্রেডিশনাল অ্যানিমেশনটা হচ্ছে অনেক আগে, যখন কম্পিউটারে এত টেকনোলজি আপডেট হয়নি, তখনকার সময়ে যেই টেকনিকে অ্যানিমেশন তৈরি করা হতো, প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদাভাবে ড্র করা হতো, হ্যান্ড ড্র। এই আপনারা যে ওটাকে কি বলে, বায়োস্কোপ নামে একটা জিনিস পাওয়া যায় অনেক আগে, আমি নিজেও যদি সামনাসামনি দেখিনি। একটা বক্সের মতো থাকে, ওর ভিতরে চোখ দিতে হয়, চোখ দিলে ওর ভিতরে ঘোরায় অনেকগুলো আলাদা আলাদা ছবি থাকে, একের পর এক ছবি আসে, সেটাকে ভিডিওর মতো মনে হয়। তো ওই টেকনিকটা ইউজ করেই এই ট্রেডিশনাল অ্যানিমেশন তৈরি করা হয়। এখানে করা হয় কি, প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদাভাবে ড্র করা হয়। এখানে বলতেছে ইজ ফ্রেম অ্যানিমেশন ইজ ড্রন সেপারেটলি, আলাদা আলাদাভাবে ড্র করে একটার পর একটা সেই ফ্রেমগুলা মুভ করা হয় এবং সেটাকে ভিডিওর মতো মনে হয়, অ্যানিমেশনের মতো মনে হয়। এটাকে বলতেছে ট্রেডিশনাল অ্যানিমেশন। এটা এক্সাম্পল হচ্ছে হ্যান্ড ড্রন কার্টুন। প্রথমের দিকে যে কার্টুনগুলো আগে ছিল ওইগুলা হাতে ড্র করা হতো। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। ধরেন আমাদের একটা ঘোড়া দৌড়ানোর অ্যানিমেশন তৈরি করতে হবে। ফার্স্টে ঘোড়াটা এরকম একটা স্টিল জায়গাতে দাঁড়িয়ে আছে, এরকম দেখতে পাচ্ছি।
এরপর একটু সামনে পা আগাচ্ছে, এরপর দৌড়ালে যেরকম মুভমেন্ট হয় আর কি, ধীরে ধীরে সেরকম মুভমেন্ট করার পর প্রত্যেকটা ফ্রেম তৈরি করা হচ্ছে, এবং একটার পর একটা ফ্রেম যখন চালানো হবে তখন মনে হবে যে আসলে ঘোড়াটা দৌড়াচ্ছে। এই টেকনিকেই আসলে এই ট্রেডিশনাল অ্যানিমেশনটা তৈরি করা হয়। এই যে মানুষের লাফ দেওয়ার অ্যানিমেশনটাও সেম ওইভাবে দেখানো হয়েছে। এটা ছিল ট্রেডিশনাল অ্যানিমেশন। এরপর বলতেছে যে কে ফ্রেম অ্যানিমেশন। এখানে করা হয় কি, কে ফ্রেম অ্যানিমেশন ডিফাইন ইম্পর্টেন্ট ফ্রেম অ্যান্ড কম্পিউটার অটোমেটিক্যালি জেনারেট দ্য ইন বিটুইন ফ্রেম। এখানে করা হয় কি, যে মেইন ফ্রেমগুলা, ধরেন এখানে যদি দেখি, এখানে একটা ফ্রেম আছে, এরপরে মাঝে ২-৩টা বাদে হয়তো থার্ড ফোর্থ একটা ফ্রেম তৈরি করা হলো, মেইন মুভগুলা তৈরি করা হয় এবং এর মাঝের যে মুভগুলা এগুলা কম্পিউটার নিজে থেকে জেনারেট করে, ইন বিটুইন ফ্রেম বলে যেগুলাকে। তো এইগুলাকে বলা হয় কি ফ্রেম অ্যানিমেশন। তাহলে ট্রেডিশনাল অ্যানিমেশনে প্রত্যেকটা ফ্রেম ইন্ডিভিজুয়াল আঁকানো হয়, আর কি ফ্রেম অ্যানিমেশনে আপনার ইম্পর্টেন্ট ফ্রেম যেগুলা, শুধু ইম্পর্টেন্ট ফ্রেমগুলা জেনারেট করা হয় এবং ইন বিটুইন ফ্রেম যেগুলা, ওই ফ্রেমগুলোর মাঝের ফ্রেম, এই ফ্রেমগুলো অটোমেটিক্যালি জেনারেট হয় কম্পিউটারের মাধ্যমে। আচ্ছা, এখানে এক্সাম্পল বলতেছে বাউন্সিং বল অ্যানিমেশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা ফ্রেম এইটা, আরেকটা ফ্রেম এইটা, 4টা ফ্রেম বলা হয়েছে। এই এই পজিশন থেকে এই পজিশনে আসতে যে এই মাঝের ফ্রেমগুলা কম্পিউটার করে কি, এই মুভমেন্টটা খেয়াল রেখে, কতটুকু মুভ হচ্ছে এটা খেয়াল রেখে মাঝের পজিশনগুলো অটোমেটিক্যালি সে ক্রিয়েট করে দেয়, মাঝের ফ্রেমগুলো অটোমেটিক্যালি সে ক্রিয়েট করে দেয়। এরপর বলতেছে প্রসিডিউরাল অ্যানিমেশন। প্রসিডিউরাল অ্যানিমেশন বলতেছে যে procedural animation generate motion using mathematical rules, algorithm and procedures. এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের ল্যাবে যে কাজগুলো করি, যে কোনো একটা অবজেক্ট তৈরি করতেছি, যদিও আমরা হচ্ছে মুভিং অবজেক্ট এখনো দেখিনি, আজকে আমি থিওরির পর ল্যাব দেখাবো কিছু, ওইখানে মুভিং অবজেক্ট দেখাবো আর কি। তো যখন এই আমরা কোনো অ্যালগোরিদম ইউজ করতেছি, ম্যাথমেটিক্যাল রুলস ইউজ করতেছি, এইগুলোর মাধ্যমে যখন আমরা কোনো অবজেক্টকে মুভ করতেছি, তখন অ্যানিমেশন তৈরি করতেছি, যেখানে আমাদের হ্যান্ড ড্র প্রয়োজন হচ্ছে না, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে করতে পারতেছি, এগুলোকে প্রসিডিউরাল অ্যানিমেশন বলে। বিভিন্ন ভিডিও গেমের ক্ষেত্রে এই অ্যানিমেশনগুলো ইউজ করা হয়। আচ্ছা, এই যে এখানে একটা এক্সাম্পল বলা আছে, এখানে জাস্ট রুলস গুলো দেওয়া আছে, অ্যানিমেশনগুলো তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। এরপর বলতেছে বিহেভিওরাল অ্যানিমেশন। বিহেভিওরাল অ্যানিমেশনটা This is a behavioral animation model, autonomous behavior of object based on rule and interaction with the environment. এখানে করা হয় কি, বিভিন্ন আমাদের এনভায়রনমেন্টের যেই সব মুভমেন্ট রুলস, এই জিনিসগুলো বেস করে যে অ্যানিমেশনগুলো তৈরি করা হয়, এই জিনিসগুলোকে বিহেভিওরাল অ্যানিমেশন বলা হচ্ছে। এখানে দেখতেছে যে মানুষ কিছু একটা ঘরের মধ্যে দাঁড়ায় আছে, অ্যানিমেশনগুলো এনভায়রনমেন্ট থেকে যে অ্যানিমেশনগুলো তৈরি করা হয় এগুলোকে বিহেভিয়ার বলতেছে। এরপর বলতেছে পারফরমেন্স বেসড অ্যানিমেশন। পারফরমেন্স বেসড অ্যানিমেশনটা হচ্ছে ধরেন রিয়েল কোনো সিনারিও ক্যাপচার করে এই রিয়েল ভিডিওটাকে অ্যানিমেশনে যখন কনভার্ট করা হয় তখন সেটাকে বলা হচ্ছে পারফরমেন্স বেসড অ্যানিমেশন। এখানে একটা ফটো দেখতে পাচ্ছি যে একটা মানুষের ছবি, এইটাকে ভিডিও করে এটাকে কনভার্ট করে দেখতেছে যে অ্যানিমেশনে কনভার্ট করা হয়েছে। এই জিনিসটাকে বলা হচ্ছে পারফরমেন্স বেসড অ্যানিমেশন, যেখানে রিয়েল ওয়ার্ল্ডের ভিডিও তৈরি করা হয়
এবং সেই ভিডিওটাকে অ্যানিমেশনে কনভার্ট করা হয়। আচ্ছা, এরপর বলতেছে ফিজিক্যালি বেসড অ্যানিমেশন। ফিজিক্যালি বেসড অ্যানিমেশন হচ্ছে যে অ্যানিমেশনের ফিজিক্সের বিভিন্ন ল ইউজ করা হয় অ্যানিমেশন তৈরি করার জন্য। এটা ডাইনামিক অ্যানিমেশনও বলা হয়। অ্যানিমেশনের প্রত্যেকটা ফ্রেম আগে থেকে ডিফাইন করা থাকে না। নতুন যে ফ্রেমগুলো হবে সেই ফ্রেমগুলো অজানা ফ্রেমও হতে পারে। গেমের ক্ষেত্রে এই অ্যানিমেশনটা ইউজ হয়। ধরেন গেমে জাস্ট রুলস বলে দেওয়া থাকে যে আমি যদি এই জিনিসটাকে এত জোরে আঘাত করি, স্পিডের উপর ডিপেন্ড করে ওই জিনিসটা মুভ করবে। যত বেশি স্পিডে আঘাত করা হবে তত বেশি জোরে মুভ করবে। তো এখানে কিন্তু প্রত্যেক স্পিডের জন্য আলাদা আলাদা ফ্রেম তৈরি করে দেওয়া হচ্ছে না, জাস্ট আমাদের রুলসটা বলে দেওয়া হচ্ছে এবং ওই রুলসের উপর ডিপেন্ড করে যেই ইনপুট হচ্ছে সেই ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে। এখানে বিভিন্ন ফিজিক্সের ল ইউজ করা হয়। মোশন বেসড অন ল অফ ফিজিক্স ইউজ ফোর্স হাইলি রিয়েলিস্টিক। তো এইগুলা হচ্ছে এর বৈশিষ্ট্য। এক্সাম্পল বলতেছে ফলিং অবজেক্ট, ক্লোথ সিমুলেশন। গেমের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ইউজ করা হয়, ফিজিক্যালি বেসড অ্যানিমেশন। আচ্ছা, তো এইগুলা ছিল আমাদের অ্যানিমেশনের টেকনিকগুলা। আমি আবার আরেকবার শর্টে যদি বলে দিই তাহলে ট্রেডিশনাল অ্যানিমেশনটা কি ছিল, যেখানে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম তৈরি করা হয়। এই ফ্রেমে ছিল যে মেইন ফ্রেমগুলো করা হয়, ইনবিটুইন ফ্রেমগুলা আমাদের কম্পিউটার অটোমেটিক্যালি করে। এরপরে প্রসিডিউরাল ছিল যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল রুলস অ্যালগরিদম ইউজ করে করা হয়, আমরা কোডের মাধ্যমে যেগুলো করি। বিহেভিয়ারাল আমাদের বিহেভিয়ার এবং এনভায়রনমেন্টের সাথে বিভিন্ন ইন্টারঅ্যাকশনের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। পারফরম্যান্স বেস হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের ভিডিও করে সেটাকে অ্যানিমেশনে কনভার্ট করা হয়। এরপরে ফিজিক্যালি বেস হচ্ছে ফিজিক্সের বিভিন্ন সূত্র ইউজ করে ডাইনামিক অ্যানিমেশনও বলা হয় এটাকে। এইগুলো ছিল অ্যানিমেশনের টেকনিক। এখন আমরা করবো যে অ্যানিমেশনের ডিজাইন, একটা অ্যানিমেশন ডিজাইন করার সিকোয়েন্স বা একটা অ্যানিমেশন ডিজাইন করতে হলে স্টেপগুলা কি কি, কয়টা স্টেপে কয়টা ধাপে এটা করা হয়। স্টেপগুলো হচ্ছে স্টোরি বোর্ড লেআউট, অবজেক্ট ডেফিনেশন, কি ফ্রেম স্পেসিফিকেশন এবং জেনারেশন অফ ইন বিটুইন ফ্রেম। ফার্স্টে বলতেছে স্টোরি বোর্ড লেআউট। স্টোরি বোর্ড লেআউট মানে হচ্ছে সহজভাবে বললে আমরা যে অ্যানিমেশন তৈরি করব সেটার প্লটটা বা গল্পটা আগে রেডি করা। যে কোনো আমরা মুভি, নাটক, যে কোনো কন্টেন্ট তৈরি করতে হলে আমরা তার আগে তো খাতা কলমে লিখে হোক, আলোচনা করে হোক, এটা প্লটটা কি হবে সেটা তৈরি করে নিই, প্ল্যানটা করে নিই। স্টোরি বোর্ড লেআউট বলতে এই জিনিসটাই বোঝাচ্ছে যে আমাদের অ্যানিমেশনের প্ল্যানটা তৈরি করা, যে আমাদের কি কি কাজ হবে অ্যানিমেশনের মধ্যে। এখানে আমরা হ্যান্ড ড্র করে নিতে পারি যে এইভাবে তৈরি করতে চাচ্ছে। এটা রিয়েল অ্যানিমেশনটা না, জাস্ট আমরা একটা ধারণা করার জন্য হ্যান্ড ড্র করে নিতে পারি। এরপরে বলতেছে অবজেক্ট ডেফিনেশন। অবজেক্ট ডেফিনেশন বলতে আমাদের অ্যানিমেশনের মধ্যে মেইন অবজেক্ট কি থাকবে। ধরলাম আমরা একটা কার্টুন তৈরি করব, ধরলাম গোপাল ভাঁড়ের একটা কার্টুন তৈরি করব। ওইখানে মেইন কিছু অবজেক্ট আছে যে অবজেক্টগুলা চেঞ্জ হয় না প্রত্যেকবার। ওই ফ্রেম যেটা আসুক অবজেক্ট সেমই থাকে, যেমন গোপাল ভাঁড়ের নিজের ছবি বা রাজা মন্ত্রী ওদের ছবি। ওনার হচ্ছে মেইন অবজেক্ট, যে অবজেক্টগুলো চেঞ্জ হয় না সেই অবজেক্টগুলো আগে তৈরি করে নেওয়া। এইগুলাকে বলতেছে অবজেক্ট ডেফিনেশন। সেই অবজেক্টগুলোকে আগে ডিফাইন করে দেওয়া। এরপরে বলতেছে যে কি ফ্রেম স্পেসিফিকেশন। কি ফ্রেম স্পেসিফিকেশন মানে হচ্ছে, কি ফ্রেম মানে হচ্ছে মেইন যে ফ্রেমগুলা, আমাদের অ্যানিমেশনের মেইন যে ফ্রেমগুলো হবে সেইগুলো আগে তৈরি করে নিব থার্ড স্টেপে, এবং লাস্ট স্টেপে আমরা জেনারেশন অফ ইন বিটুইন ফ্রেম, মানে আমাদের কি ফ্রেমগুলোর মাঝে যে ফ্রেমগুলা
সেই ফ্রেমগুলো তৈরি করব। এটা যদি আমরা প্রসিডিউরাল ক্ষেত্রে করি সেগুলো হ্যান্ড ড্র হতে পারে, বা আমরা যদি হচ্ছে কম্পিউটার জেনারেটেড করি তাহলে এগুলা কম্পিউটার জেনারেটেড ইনভিট্রো ফ্রেমগুলো হতে পারে। তো এটা ছিল অ্যানিমেশনের আর কি ধারণা। তো আশা করি অ্যানিমেশনটা সবাই বুঝতে পেরেছেন। আমাদের পার্টিসিপেন্ট কত হয়েছে দেখি একটু। মোটামুটি ভালোই আসছে। তো অ্যানিমেশনটা গেল। এখন আমরা সেকেন্ড যে স্লাইডটা দেখবো। এখান থেকে মেইনলি আমরা পড়বো হচ্ছে প্রজেকশন। 3D ডিসপ্লে মেথড বলতে বোঝায় যে আমাদের আমাদের 3D যে রিয়েল ওয়ার্ল্ডে তো সবকিছুই 3D জিনিস। এই 3D জিনিসটাকে আমরা যেই মেথডে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে 2D স্ক্রিনে দেখাই 3D অবজেক্টটাকে, এটাকে 3D ডিসপ্লে মেথড বলতেছে। তো এই জিনিসটাকেই প্রজেকশন বলা হয়। তো প্রজেকশন জিনিসটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। যদি জিজ্ঞেস করা হয় প্রজেকশন কি, তাহলে অ্যান্সারটা হবে যে 3D কোনো 3D অবজেক্টকে 2D প্লেনে বা 2D সারফেসে রিপ্রেজেন্ট করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় প্রজেকশন। প্রজেকশন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পার্সপেক্টিভ, একটা হচ্ছে প্যারালাল। আরো কিছু সাবডিভিশন আছে, আমরা সেগুলা ধারণা নিব। এখানে প্রজেকশনের অনেকগুলো প্রকারভেদ দেখানো হচ্ছে। প্রথমে প্রজেকশন বলতেছে প্যারালাল প্রজেকশন এবং পার্সপেক্টিভ প্রজেকশন। এগুলো কোনটা কি আমি একটু বিস্তারিত আলোচনা করব। পার্সপেক্টিভ প্রজেকশন আবার দুই প্রকার, অর্থোগ্রাফিক এবং অবলিক। প্যারালাল আবার দুই প্রকার, অর্থোগ্রাফিক এবং অবলিক। এবং পার্সপেক্টিভ হচ্ছে তিন প্রকার, 1 পয়েন্ট, 2 পয়েন্ট এবং 3 পয়েন্ট। এবং অর্থোগ্রাফিকের মধ্যে আবার আরো দুইটা প্রকারভেদ আছে, মাল্টিভিউ, এক্সোনোমেট্রিক। যদিও এইগুলা আমাদের অত ক্লাসিফিকেশন পর্যন্ত দরকার নাই, জাস্ট আমরা প্যারালাল, পার্সপেক্টিভ এবং প্যারালাল যে দুইটা প্রকারভেদ, অর্থোগ্রাফিক এবং অবলিক, এই মেইন এই প্রকারভেদগুলো জানলেই হবে। এইগুলা। তো প্রজেকশন জিনিসটা কি, আমরা বললাম যে কোনো 3D যেই আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যা কিছু দেখি সবই হচ্ছে 3D। এই 3D জিনিসটাকে 2D সারফেসে যেই 2D প্লেনে যে রিপ্রেজেন্ট করা হয়, এই জিনিসটাকেই বলা হচ্ছে প্রজেকশন। এই কিভাবে এই মেথডটা কাজ করা হয়, এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেই কাছের যে বস্তুগুলা থাকে এগুলাকে আমরা একটু বেশি ক্লিয়ার বা ডার্ক বা কন্ট্রাস্ট দেখি, এবং দূরের যে অবজেক্টগুলো এইগুলাকে আমরা একটু লাইট বা ফ্যাকাশে ধরনের দেখি, এবং দূরের অবজেক্টগুলোর সাইজটাও ডিফারেন্ট হয় কাছের অবজেক্টের থেকে। এরকম বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে এই প্রজেকশন তৈরি করা হয় আর কি। আমরা যে ক্যামেরাতে ছবি তুলি, এইগুলা এই রিয়েল ওয়ার্ল্ডে যে ভিডিও করি, এগুলো প্রত্যেকটা প্রজেকশনের একটা উদাহরণ। তাহলে প্যারালাল প্রজেকশনটা কি? প্যারালাল প্রজেকশনটা হচ্ছে এখানে যে ইমেজটা দেওয়া আছে এটা দিয়ে আসলে ক্লিয়ার ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু ক্লিয়ার করে যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে প্রজেকশন প্লেন, আমরা যেই প্রজেকশন প্লেনে দেখব, এই প্রজেকশন প্লেনের সাথে আমরা যে ভিউইং অ্যাঙ্গেল, এটা যদি প্যারালালি থাকে, মানে ধরেন আমরা এই জায়গা থেকে দেখতেছি এবং এইটা আমাদের অবজেক্ট, তো এই ভিউইং পয়েন্ট থেকে আমাদের অবজেক্টের প্রত্যেকটা যে আলো আমাদের আসতেছে ভিউইং
প্লেনের কাছে, এই প্রত্যেকটা লাইন যদি প্যারালালে আসে, একটা থেকে একটা দূরত্ব যদি সমান থাকে, তাহলে সেটাকে প্যারালাল প্রজেকশন বলা হচ্ছে। তার মানে প্যারালাল প্রজেকশনে দূরত্ব যতই হোক, আমাদের অবজেক্টটার সাইজ সেম দেখাবে। কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডে যদি দেখি, আমাদের ধরলাম একটা রেল লাইনে যদি কল্পনা করি, রেল লাইনের ক্ষেত্রে দেখি যে যত দূরে যাক দূরত্ব কিন্তু দুইটা রেল লাইনের মধ্যে সমান থাকে। কিন্তু আমরা কাছে যখন দেখি, তখন মনে হয় দুইটা রেল লাইনের মাঝে দূরত্বটা বেশি, কিন্তু দূরে গেলে সেই জিনিসটা দূরত্বটা আমাদের মনে হয় একসাথে হয়ে গেছে ক্রমশ। এই জিনিসটাকে বলা হয় পার্সপেক্টিভ প্রজেকশন, আপেক্ষিক প্রজেকশন আর কি। দূরত্বের সাথে আমাদের সাইজটা ডিফার করতেছে। রিয়েল ওয়ার্ল্ডে আমাদের যত কিছু দেখি, প্রত্যেকটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। আর প্যারালাল প্রজেকশন, আমরা রিয়েল ওয়ার্ল্ডে প্যারালাল প্রজেকশনের কোনো এক্সাম্পল নাই। পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে আমাদের দেখার আমাদের যে দেখার জায়গা এবং যে আমাদের সেন্টার অফ প্রজেকশন, এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের প্রজেকশন যেই লাইনগুলা, এই প্রজেকশন লাইনগুলা বিভিন্ন অ্যাঙ্গেলে আসে। তাহলে প্যারালাল প্রজেকশনের এক্সাম্পল কোনগুলা? প্যারালাল প্রজেকশনের এক্সাম্পল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে, যখন আমরা একটা বাড়ির ডিজাইন করি, দেখা যাচ্ছে আমরা একটা ঘরের ডিজাইন করতেছি, ধরলাম এইটাই হচ্ছে ঘর, একটা ঘর, দুইটা ঘর, এখানে ধরলাম তিনটা ঘর, উপর থেকে আমরা টপ ভিউ দেখতেছি। বাড়ির ডিজাইন করার সময় সাধারণত টপ ভিউ ডিজাইন করা হয়। তখন কিন্তু এই ঘরের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম সাইজে দেখানো হয়। এখানে কিন্তু দূরের অবজেক্টে যে ছোট হয়ে গেছে, কাছের অবজেক্ট যে বড় হয়েছে, এরকম কিন্তু কোনো ডিফারেন্ট দেখানো হয় না। বা বিভিন্ন প্রোডাক্টে যে মডেল তৈরি করা হয়, এই জিনিসগুলোর ক্ষেত্রে প্যারালাল প্রজেকশন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। রিয়েল ওয়ার্ল্ডে যে প্রজেকশন গুলো দেখি, সবগুলো হচ্ছে, আবারও যদি শর্টে বলি, প্যারালাল প্রজেকশন হচ্ছে যে প্রজেকশনে সেন্টার অফ প্রজেকশন থেকে আমাদের যে ভিউইং, যেই যেখান থেকে দেখব, এইখানে যে প্রজেকশন যে লাইনগুলো আসে সেগুলো প্যারালালে আসে। একটা থেকে একটা প্রজেকশন লাইনের যে দূরত্বটা, সেটা হচ্ছে সমান, এটাকে প্যারালাল প্রজেকশন বলে। আর পার্সপেক্টিভ প্রজেকশনটা হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে প্রজেকশনগুলো দেখি, বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের যে সেন্টার অফ প্রজেকশন থেকে ভিউইং প্লেন পর্যন্ত যে লাইনগুলো আসে। তাহলে প্যারালাল প্রজেকশনের এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে। আর পার্সপেক্টিভ প্রজেকশনের উদাহরণ হচ্ছে আমাদের রিয়েল লাইফে যেসব দেখি, সবগুলো হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। এবার প্রজেকশনের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন এবং আরেকটা হচ্ছে অবলিক প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে if the direction of projection is perpendicular of the to the projection plane, সেটাকে অর্থোগ্রাফিক প্রজেকশন বলে। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্বভাবে। তার মানে আমরা যে ভিউইং অ্যাঙ্গেল, এই ভিউইং অ্যাঙ্গেল থেকে প্রজেক্ট যেই অবজেক্ট, সে অবজেক্ট বরাবর যদি প্রত্যেকটা লাইন লম্বভাবে 90 ডিগ্রি বরাবর পড়ে, এই যে দেখতেছি লম্বভাবে প্রত্যেকটা লাইন পড়তেছে, এটাকে বলতেছি আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন। আর এটা যদি 90 ডিগ্রি না হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রজেকশন, এই লাইনগুলো আসে, সেটাকে অবলিক প্রজেকশন বলে। আচ্ছা, অবলিক প্রজেকশনের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল এটা পড়তে পারে, যেটা নট পারপেন্ডিকুলার সেটাকে আমরা প্রজেকশন বলবো। প্যারালাল প্রজেকশন, তবে সেই লাইনগুলা এটা পারপেন্ডিকুলার না, সেটাকে অর্থোগ্রাফিক প্রজেকশন বলবো। আচ্ছা, এবার বলতেছে
আমরা এই ক্ষেত্রে আমাদের যেই ভিউ প্ল্যানের যে লেন্থ, এই লেন্থটা সেম থাকে আমাদের যে দেখতেছি এই দেখার যে জায়গা, এই যে এইটা যে লেন্থ আমরা দেখতেছি এই পজিশন থেকে ইউজ হয়। আমরা এটা যদি করি ফ্যাব্রিক এরকম ভাবে যদি ড্র করি তাহলে রিয়েলে যে লেন্থ থাকে আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে সেম লেন্থ থাকে। যেমন এইটার লেন্থ ধরলাম 1 মিলি ক্যাবিনেট, এইটা হচ্ছে ভিউ অ্যাঙ্গেলের সাথে 63.4 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটাকে রিয়েলে যেই সাইজ থাকে আমরা ভিউইং এর ক্ষেত্রে সেটাকে তার 50% বা হাফ লেন্থ দেখতে পারি। এইটা এবং এইটা দুইটা কিন্তু সেমি অবজেক্ট, কিন্তু এইটা আমাদের আঁকানোর ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা ক্যাভিলিয়ার প্রজেকশনে আঁকানো হয়েছে জন্য সেম লেন্থ দেওয়া হয়েছে, এবং এটা ক্যাবিনেট আঁকানো হয়েছে জন্য এটাকে হাফ লেন্থ দেওয়া হয়েছে মেন লেন্থের। এরপরে পার্সপেক্টিভ প্রজেকশন, এটা তো বললামই। রিয়েল ওয়ার্ল্ডে যেটা আমাদের চোখ যেটা দেখে আর কি, এটাকে হচ্ছে বা আমাদের ক্যামেরা লেন্স যেটাকে দেখে রিয়েলিস্টিক যেটা, এটাকে পার্সপেক্টিভ প্রজেকশন বলা হয়। এটাকে তিনটা ক্লাসিফিকেশন করা হচ্ছে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। 1 পয়েন্টটা হচ্ছে যে সিঙ্গেল একটা পয়েন্ট থেকে যদি দেখা হয়, দুইটা পয়েন্ট থেকে যদি এটা দেখা যায় বা দুইটা পোর্শন যদি দেখা যায় এটাকে 2 পয়েন্ট, এবং তিনটা পয়েন্ট যদি দেখা যায় বা তিনটা পাশে যদি দেখা যায় এটাকে 3 পয়েন্ট বলা হচ্ছে। এটা তো বিস্তারিত জানার দরকার, জাস্ট ক্লাসিফিকেশনটা জানলেই হবে। এখানে জাস্ট দেখানো হয়েছে যে আমাদের জিওমেট্রিক্যালি কিভাবে অবজেক্ট যত দূরে যায় তত অবজেক্টটাকে ছোট মনে হয়, এই জিনিসটা। পার্সপেক্টিভ ভার্সেস প্যারালাল দেখানো হচ্ছে। এখানে আমরা যখন পুরো বাড়িটাকে দেখতেছি পার্সপেক্টিভের ক্ষেত্রে, যত দূর থেকে দেখতেছি সেটাকে তত ছোট মনে হচ্ছে। আর এটাকে যখন প্যারালাল প্রজেকশন করা হচ্ছে, জাস্ট এই টপ ভিউটা দেখানো হচ্ছে, তত দেখে। এটাই ছিল আমাদের প্রজেকশন নিয়ে। আশা করি প্রজেকশন বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটা টপিক পড়বো, যেটাকে বলা হয় হাফ টোন টেকনিক। দেরি হয়ে কেন পর্যন্ত? জিনিসটা মনে হয় একটু বড়, এই জন্য বেশি।
আচ্ছা, হাফ টোন প্যাটার্ন এবং বিথারিক টেকনিক, এটা হচ্ছে আমাদের আজকের এটা টপিকস। তো এই জিনিসটা হচ্ছে, আমি যদি একটু ডেফিনেশনটা পড়ি, হাফ টোন প্যাটার্ন সিমুলেট কন্টিনিউয়াস টোন ইউজিং black dot of varying size on white paper. This technique is essential when working with device that can only produce binary output. এই জিনিসটা হচ্ছে, আহ, এই দুইটা ছবি যদি আমরা দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। আহ, আমাদের কাছে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধরলাম, দুইটা কালার আছে, যেটাকে বাইনারি কালার বলতেছি। এই কালারটাকে যখন আমরা ভিজুয়ালি মনে হবে যে এটা একটা কন্টিনিউয়াস কালার, এই টেকনিকটাকে, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে হাফ টোন প্যাটার্ন। এটা কিভাবে করা হয়, যেখানে আমাদের ব্ল্যাক কালার দরকার সেখানে এই ব্ল্যাক ডট এগুলো করা হচ্ছে ছোট ছোট অনেকগুলো ডটের মাধ্যমে। ব্ল্যাক ডট অনেক বেশি পরিমাণ দেওয়া হয়, যেটা দূর থেকে দেখলে এরকম দেখা যায়, এবং যেখানে আমাদের একটু হোয়াইট বা হালকা গ্রে কালার দেখার মতো, সেখানে আমাদের ব্ল্যাক ডট গুলো ছোট সাইজ এবং আমাদের দূরে দূরে দেওয়া হয়। এটাকে দূর থেকে দেখলে আমাদেরকে মনে হয় যে না, এটা অনেকটা গ্রে কালার বা কম ব্ল্যাকের আর কি। কিন্তু আমাদের কাছে কালার আছে মেনলি দুইটা, ব্ল্যাক এবং হোয়াইট, কিন্তু এটার মাধ্যমে আমরা একটা কন্টিনিউয়াস কালার দেখতে পাচ্ছি। এই যে টেকনিক, এটাকে বলা হচ্ছে হাফ টোন প্যাটার্ন। এই জিনিসগুলো কোথায় ইউজ হয়? এই জিনিসটা মেইনলি প্রিন্টিং এর ক্ষেত্রে, এবং মেইনলি প্রিন্টিং এর ক্ষেত্রে ইউজ হয় আর কি। এই জিনিসটা ফিজিক্যাল প্রিন্টিং এর ক্ষেত্রে, যেমন পত্রিকা প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা যদি পত্রিকার প্রিন্টিং গুলা খুব জুম করে, ফটো তুলে জুম করে দেখি, একটা মানুষের ছবিও দেখতে পারবো ছোট ছোট অনেকগুলা ডট দিয়ে এরকম দেখানো হয়েছে। আমরা যদি একটু সার্চ দিয়ে দেখাই, এই যে এটা একটা মানুষের ছবি, পত্রিকা থেকে এই ছবিটাই অনেক ছোট যখন থাকে, দূর থেকে দেখলে এটাকে মনে হয় যে একটা কন্টিনিউয়াস ইমেজ। কন্টিনিউয়াস ইমেজ মিন যেটা আমরা হচ্ছে ডিসপ্লেতে দেখতে পারি, প্রত্যেকটা পিক্সেল থাকে। এখানে কিন্তু প্রত্যেকটা পিক্সেলে কালার নেই, হোয়াইট একটা পেপারের উপরে জাস্ট অনেকগুলা ডট, ডটের মাধ্যমে এই কালারটা করা, এই ইমেজটা আঁকানো হয়েছে, কিন্তু এটাকেই আমাদের দেখে মনে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস ইমেজ দূর থেকে দেখে। তো পেপারে এই টেকনিকগুলো মেইনলি ইউজ করা হয়। এই যে টেকনিক, এটাকে বলা হচ্ছে হাফ টোন প্যাটার্ন। ফর্মালি বলতে হলে এইভাবে বলবো যে হাফ টোন প্যাটার্ন সিমুলেট কন্টিনিউয়াস টোন। কন্টিনিউয়াস টোনকে সিমুলেট করে সে। কন্টিনিউয়াস টোন মিন হচ্ছে যে এরকম স্মুথ যে ইমেজগুলা, এই কন্টিনিউয়াস টোন ইমেজটাকে সে বাইনারি যেই কালারের মাধ্যমে এটাকে ডিসপ্লে করে, এটাকে বলা হচ্ছে হাফ টোন প্যাটার্ন। এটা কিভাবে, হাউ ইট ওয়ার্ক, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের পর থেকে আমাদের মনে হয় যে এটা হচ্ছে যে ব্ল্যাকের, গ্রে অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে একটা শেড, কিন্তু এটা রিয়েল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। এবার এটার অ্যাপ্লিকেশন কোথায়? নিউজ পেপার প্রিন্টিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশন আছে, ম্যাগাজিন কমিক্সের ক্ষেত্রে, স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে, লেজার প্রিন্টারের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে এটার অ্যাপ্লিকেশন আছে।
এরপরে হাফটন প্যাটার্নের ক্লাসিফিকেশন, তিনটা ক্লাসিফিকেশন বলতেছে: অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং হাইব্রিড মেথড। অ্যামপ্লিটিউড মডুলেশনে করা হয় কি, আমরা যে ডট গুলা দিব এবং ডটের মাঝে স্পেস গুলা দিব, ডটের সাইজটা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই ডট গুলার মাঝে স্পেসটা ফিক্স থাকে। একটা ডট থেকে আরেকটা ডটের স্পেসটা ফিক্স থাকে, কিন্তু ডট ছোট বড় বিভিন্ন রকম সাইজ হওয়ার মাধ্যমে কালারটাকে বিভিন্ন মানে গাঢ় এবং হালকা দেখায়। এটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলে। আরেকটা আছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, যেটার ক্ষেত্রে ডটের সাইজটা ফিক্স থাকে, কিন্তু ডটগুলোর মাঝে স্পেসটা বিভিন্ন রকম হয়। খুব কাছাকাছি ডটগুলা দেওয়ার মাধ্যমে সেটাকে ঘন কালার দেখায়, এবং দূরে দূরে দেওয়ার মাধ্যমে সেটাকে হালকা কালার দেখায়। আর হাইব্রিড মেথডে দুইটার কম্বিনেশন ইউজ করা হয়। আমাদের হাইব্রিড মেথডটাই বেশি ইউজ করা হয়, যেমন এই ইমেজের ক্ষেত্রে দেখতেছে হাইব্রিড মেথড ইউজ করা হয়েছে। এই যে এই ইমেজটার ক্ষেত্রে ছোট বড় বিভিন্ন ডট আছে, আবার স্পেসিংটাও বিভিন্ন রকম। এবার বলতেছে ডিথারিং কি। ডিথারিং হচ্ছে, dithering is a technique that creates illusion of more color by strategically placing pixels of available color next to each other. এই জিনিসটা হচ্ছে, আহ, ধরেন আমাদের এমন একটা কালার দরকার যে কালারটা আমাদের কাছে নেই। ধরলাম প্রিন্টারে এমন একটা কালার দরকার যে কালারটা আমাদের কাছে নেই। সেটাকে করা হয় কি, পাশাপাশি অন্য একাধিক কালার এমন ভাবে ইউজ করা হয়, দূর থেকে ওই কালারগুলো দেখে অন্য নতুন কোন একটা কালারের ইলিউশন তৈরি হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি, এখানে রেড এবং ইয়েলো কালার, এই দুইটা কালার কাছাকাছি প্রত্যেকটা পিক্সেলে দেওয়া হয়েছে, এবং এইটাকেই আমাদের দূর থেকে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এটা কিন্তু কালার মডেল না, কিন্তু আবার কালার মডেল আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস। কালার মডেলে করা হয় কি, একটা পিক্সেলেই বিভিন্ন কালার মিক্স করে সেম একটা পিক্সেলের কালারই নতুন কালার হিসেবে চেঞ্জ হয়। কিন্তু এইখানে পিক্সেল গুলার কালার আলাদা থাকে, কিন্তু দূর থেকে দেখে ওই কালার গুলা মিক্স হয়ে নতুন কালার হিসেবে আমাদের কাছে মনে হয়। আচ্ছা, এটাকে ডিথারিং টেকনিক বলা হচ্ছে। এবার হাফটন এবং ডিথারিং এর মধ্যে আমাদের ডিফারেন্সটা হচ্ছে, হাফটন ইউজ ফিজিক্যাল ডট প্লেসমেন্টস ফর প্রিন্টিং, ডিথারিং ইউজ পিক্সেল লেভেল নয়েজ ফর ডিজিটাল ডিসপ্লে। এটা ফিজিক্যাল প্রিন্টিং প্রসেস, লার্জ ডট প্যাটার্ন এবং প্রিন্টার ফোকাস। এটা স্ক্রিন বেস রেন্ডারিং, পিক্সেল লেভেল ম্যানিপুলেশন, ডিসপ্লে ফোকাস। তার মানে হাফটনটা হচ্ছে আমাদের প্রিন্টিং এর, ফিজিক্যাল প্রিন্টিং এর ক্ষেত্রে কাজে লাগে, এবং এটার ডট গুলা লার্জ ডট প্যাটার্নে থাকে। আর ডিথারিং এর ক্ষেত্রে এটা হচ্ছে পিক্সেল লেভেলে থাকে, এটা ডিসপ্লে আউটপুটের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে ভিজুয়াল দুটো ডিফারেন্স দেওয়া হয়েছে আপটন এবং ডিথারিং এর ক্ষেত্রে। আপটনের ক্ষেত্রে দেখতেছি যে আমাদের ডট সাইজ গুলো একটু বড় বড়, ডিথারিং এর ক্ষেত্রে ডটের সাইজ গুলো খুবই ছোট, দূর থেকে দেখলে ওটা বোঝা যায় না আর কি। তো এই ছিল শেষ আর কি এই স্লাইডটাও। এই ছিল আমাদের হাফটন এবং ডিথারিং এর মধ্যে ডিফারেন্ট আর কি। তো আমাদের তিনটা টপিকস আজকে পড়ানোর উদ্দেশ্য ছিল, তিনটা টপিকসই মোটামুটি শেষ। এখন আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে থিওরি ক্লাস শেষ করব, এবং আমি আমার কম্পিউটারটা একটু সেট আপ করে নিয়ে 2-3 মিনিট পরে এখনই আবার হচ্ছে নতুন একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে ঢুকলে ল্যাব ক্লাসটা ওই লিঙ্কে আমি আর কি নিব। তো